4 দিনের মধ্যেই বৌভাতের সকল আয়োজন সম্পন্ন হলো। গ্রাম শহর সহ বিভিন্ন জায়গা হতে আত্মীয় স্বজনেরা এসে উপস্থিত হলো শেখ বাড়িতে। বিশাল এক কমিউনিটি সেন্টার ভাড়া করে সেখানে অনুষ্ঠানের সূচনা করলেন হানিফ শেখ। 2 পুত্রবধূকে মন মতো সাজালেন শান্তা। লকারে তুলে রাখা সব গহনা দিয়ে গা ভর্তি করে দিলেন। স্ত্রীকে এমন ভারী সাজে দেখে দৃষ্টিতে মুগ্ধতা ছড়িয়ে গেল শ্রাবণের। হুট করেই মনে হলো তার এই ব্যক্তিগত নারীটি অসম্ভব সুন্দর। সব সজ্জাই তাকে দারুণ লাগে। নিজের এবং মেয়ের পুরো শ্বশুরবাড়ির লোক সমেত অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন রুবিও। ভদ্রমহিলা এসেই প্রান্তির সঙ্গে যেন ভাব জমাতে ব্যস্ত হয়ে পড়লেন। অনুভাকে দেখেও না দেখার ভান করে রইলেন পুরোটা সময়। অনুভা প্রাপ্তবয়স্ক বোঝদার একজন নারী। মানুষের আচার ব্যবহার দৃষ্টি সব কিছুর অর্থদার তার নিকট পরিষ্কার। তাই শ্রাবণের এই খালার মনোভাব দেখে সহজে সে বুঝে গেল ওনার যে কোনো কারণে তাকে অপছন্দ হতেই পারে, এটাই স্বাভাবিক। একজন মানুষ কখনোই সকলের মনের মতো হতে পারে না। তাই ব্যাপারটা প্রতি তেমন একটা গুরুত্ব দিল না অনুভব। অনুষ্ঠানে আর্থিকা এলো তাইমকে নিয়ে, অথচ হানিফ শেখ এবং শ্রাবণ গিয়ে সকলকে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছে। সাথে বলে দিয়েছে মাজেদাকেও যাতে নিয়ে আসা হয়। কিন্তু তা আর হলো না। সোফিয়ার চলাচল করতে অসুবিধা হয়। দিনে দিনে ভদ্রমহিলা একেবারে নীরব হয়ে গেছেন। নিজেকে ঘরবন্দি করে রাখতেই পছন্দ করেন তিনি। তাই উনি বড় কন্যার সঙ্গে এখানে আর আসতে চাইলেন না। কড়াকড়িভাবে তাকে বলেও দিলেন, অনুপকে সত্যটা বলার প্রয়োজন নেই অর্থি। ওকে যা হোক কিছু একটা বলে বুঝিয়ে দিস। মেয়েটা অবুঝ, মায়ের জন্য চিন্তা করবে, কেঁদে কেটে ভাসাবে। তাই মাজেদাও আর এলো না। এ কদিনে সোফিয়ার প্রতি তার একটা টান জন্মে গেছে। এর আগেও অনেক বাড়িতেই সে কাজ করেছে, কিন্তু এমন মাতৃ আচরণ কারো নিকট হতেই প্রাপ্ত হয়নি। তাই হয়তো ওনার প্রতি তার এত মায়া আর টান। কাজিন শ্রেণীরা কমিউনিটি সেন্টার হতে খেয়ে দিয়ে বাড়িতে এসেছে অনেক আগেই। ফুল দিয়ে সজ্জিত করেছে বাসর ঘর দুটো। 2 ভাইয়ের একই দিনে বাসর, ভাবা যায় ব্যাপারটা নিয়ে সবাই খুবই উৎসুক। বাসর সাজানো শেষ হতেই সকলে মিলে একত্রে ফোন দিয়ে আটে কীভাবে তাদের থেকে আদায় করবে অর্থ। ফুপাতো মামাতো চাচাতো ভাই বোন মিলে মোট 9খানা মাথা গোল হয়ে বসে আছে। টানা মিনিট 10 ফোন দিয়ে এটে তারপর চেঁচিয়ে উঠল সকলে। পুত্রবধূদেরকে নিজেদের সঙ্গে করেই বাড়ি ফিরেছেন হানিফ শেখ এবং শান্তা। বাড়ি ফিরতে তাদেরকে ঘিরে ধরল সকলে। শ্রাবণ এবং সৌহার্দ্য এখনও ফেরেনি, দুজনে একসঙ্গেই ফিরবে। অনুভাকে আবারও নতুন করে সাজিয়ে এনে বসানো হলো তাদের শোবার ঘরে। ঘর দেখে আশ্চর্য হলো অনুভা। বিছানার মাঝখানে গোলাপের বদলে চন্দ্রমল্লিকা দিয়ে লাভ শেফ, তার মধ্যেখানে 2 জাতের শুভ্র বেলি ফুল। খাটের উঁচু পাটাতনে নাম না জানা কয়েক পদের ফুল মেলা। ঘরটি আজ বড্ড অচেনা ঠেকছে তার নিকট। আসবাবপত্র সব পূর্বের থাকলেও ঘরটি সাজানোর কারণে মূলতই এই অচেনা রূপ। কাজিন শ্রেণীর মধ্যে রূপা উচ্ছ্বাসিত কণ্ঠে অনুভার উদ্দেশ্যে বলে উঠল, বুঝলে ভাবি, তোমার বাসর ঘর সাজানোর পুরো প্ল্যান কিন্তু শ্রাবণ ভাইয়ের। এই যে দেখছো ফুলগুলো, এই সব ফুল কিন্তু ভাইয়া এনে দিয়েছে, আর আমাদের সব দিক নির্দেশনাও ভাইয়াই দিয়েছে। চমকায় অনুভা। এত কিছুর মধ্যে এই দিকটাও কিনা ছেলেটির খেয়ালে ছিল। অবন্তী বিরক্তির সহিত বললে, সৌহার্দ্য ভাই শুধু প্রেমটাই যা করতে পারলো, আসলে ব্যাটা একটা আনরোমান্টিক। ওর বাসর ঘরটা কিন্তু আমরা আমাদের আইডিয়াতেই সাজিয়েছি। সে তো তার বউ নিয়ে চরম ব্যস্ত ছিল, এদিকে ভাবার সময় কোথায়। অবন্তীর কথায় হো হো করে হেসে উঠল বাকিরা। রূপা বিছানার মাঝখানটায় অনুভাকে সুন্দর করে বসিয়ে দিয়ে বলল, বসে বসে এবার স্বামীর জন্য অপেক্ষা করো ভাবি। আমাদের পাওনা টাকা না দিলে কিন্তু তোমার স্বামী ঘরের চৌকাঠেও পা রাখতে পারবে না, বলে দিয়ে গেলাম। তাই আল্লাহকে ডাকো যাতে তার মনে দয়া মায়া ভরিয়ে দেয়। ননদের কথায় লাজুক হাসে অনুভা। অবন্তী তাড়া দিয়ে বলে, এবার ছোট ভাবির কাছে চলো, তাকে আর সৌহার্দ্য ভাইকে নিয়ে একটু মজা করিয়ে আসি। সকলেই সাই জানালো তার কথায়। অনুভার নিকট হতে বিদায় নিয়ে চলে গেল কক্ষ হতে। প্রান্তি বসে আছে সৌহার্দ্যের কক্ষের বিশাল খাটের মাঝখানে। 2 দলে বিভক্ত হওয়া কাজিনদের মধ্যে একদল তাকে বসিয়ে দিয়েছে এখানে, আরেক দলও অনুভার কাছ থেকে এখানে এসে হাজির হলো। খয়েরি রঙের লেহেঙ্গায় বেশ সুন্দর লাগছে মেয়েটিকে। দেহে বাবা মা এবং শ্বশুর শাশুড়ির দেওয়া অজস্র গহনা। লাজুক মুখ করে বসে আছে সে। অবন্তী আর রূপা এসে বসলো তার পাশে। উদ্দেশ্য একটাই, সৌহার্দ্যকে জড়িয়ে তার সঙ্গে মজা নেওয়া। ঘড়ির কাঁটায় 11টা বেজে 30 মিনিট।
দুই ভাই অবশেষে বাড়িতে ফিরল। সিঁড়ির কাছে আসতেই তাদের পথ রোধ করে দাঁড়ালো কাজিন শ্রেণী। দুই ভাই একে অপরের মুখপানে চাওয়াচাওয়ি করলো। তাদের মধ্য হতে বয়সে বড় এবং বিবাহিত কাজিন রুয়েল ঠাট্টা শ্লেষ করে বলে উঠল, তাদের দুই ভাইয়ের বয়সের পার্থক্য কত রে? ভ্রু কুঁচকে নিল শ্রাবণ। উত্তর জানা প্রশ্নে এ আবার কেন করছে ভেবেই ললাটে সরু ভাঁজ পড়ল। সৌহার্দ্য চটপট উত্তর দিল, ভাইয়া আমার থেকে 3 বছর 5 মাস 14 দিনের বড়। নীরব বলল, তাহলে শ্রাবণের আরও 3 বছর আগে বিয়ে করে বাসর করার কথা ছিল, অথচ শেষমেশ কিনা দুই ভাইয়ের একদিনেই বাসর। তোরা তো গিনিস বুকে নাম উঠাতে পারবি রে। তৎক্ষণাৎ সমস্বরে হেসে উঠল সকলে। সৌহার্দ্য আফসোস করে বলল, না রে নীরব ভাই, এমন ঘটনা আগে অনেক ঘটেছে। তবে তোরা আগে ভাগে বিয়ে না করে আমাদের জন্য অপেক্ষা করলে হয়তো আজ আমাদের 4 জনের বাসরে একদিনেই হতো। তাহলে গিনেস বুকে নাম উঠে গেলেও উঠতে পারতো। সৌহার্দ্যের কথায় দমে গেল রুয়েল এবং নীরব। শ্রাবণ বিরক্তির সহিত বলল, নাম তো তোর নীরব, তাহলে নীরব না থেকে এত পটর পটর করিস কেন তুই? আসল মতলবটা বলে ফেল। দাঁড়িয়ে থাকতে থাকতে তো ভাল লাগছে না আমার। অবন্তী খোঁচা দিয়ে বলল, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না নাকি বউয়েরকে ছাড়া ভালো লাগছে না? গম্ভীর মুখখানায় মুচকি হাসি ফুটে উঠল শ্রাবণের। বলল, দুটোই। অকপটে স্বীকারোক্তিতে আবারও হই হুল্লোড় সৃষ্টি হলো সকলের মধ্যে। কাজিন শ্রেণীর মধ্যে ছোট থেকেই শ্রাবণ ছিল ঘাড় এবং চাপা স্বভাবের একটি ছেলে। তার ভেতরের খবর বাহিরে আনা ছিল যেন দুঃসাধ্য একটি কাজ। তাদের মধ্যেকার অনেক মেয়ে কাজিনই ছোট থেকে লাইন মারতে চেয়েছিল শ্রাবণকে, কিন্তু বরাবরই তাদের সুন্দর করে এড়িয়ে গিয়েছে শ্রাবণ। অথচ সেই ছেলেই কিনা একটা মেয়ের সাথে এত বছরের প্রণয়ের সম্পর্ক করে বিয়ে করে নিল। আবার কি সুন্দর করে সকলের সামনে নিজের অভিব্যক্তি স্বীকারও করে নিচ্ছে। হেতেই যেন সকলের চরম অবাক। অবন্তী বলে উঠল, সবাই শান্ত হ, কাজের কথায় আসি। শোন ভাইরা আমাদের, তোদের বাসর ঘর আমরা অনেক কষ্টে সাজিয়েছি, তাই আমাদের সাজানো ঘরে গিয়ে এমনি এমনি রোমান্স করা তো চলবে না। সৌহার্দ্য বিরক্ত হয়ে বলল, কষ্ট করে প্রেম করে বিয়ে করলাম আমরা, বাসর সাজালি আমাদের টাকায়, আবার বউকে সারা জীবন সহ্য করব আমরা, অথচ টাকা দিব তাদের? কভি নেই। ভাইয়া এদের জোরে একটা ধমক দাও তো, আমি আছি তোমার পেছনে। মুহূর্তেই খেপে উঠল সকলে। শুরু হলো বাগবিতণ্ডা। অতি কথা বিরক্ত লাগছে শ্রাবণে, তাই ওদের থামিয়ে দিয়ে শুধালো, অ্যামাউন্টটা বলে শান্তি পায় এবং শান্তি দে আমাকে। হাসি ফুটে উঠল সকলের মুখে। রূপা সৌহার্দ্যকে ভেঙচি কেটে শ্রাবণের উদ্দেশ্যে বলল, দেখো ভাইয়ারা, বেশি কোনো দাবি আমাদের নেই। শ্রাবণ ভাইয়ার বাসর ঘর আলাদা এবং স্পেশালভাবে সাজানো, প্লাস পুরনো সাজ উঠিয়ে বড় ভাবিকে আবার নতুন করে সাজানোর জন্য শ্রাবণ ভাই দেবে 25,000 টাকা। আর সৌহার্দ্য ভাইয়ের জন্য অত খাটতে হয়নি বলে ও দেবে 20,000 টাকা। অন্তরাত্মা কেঁপে উঠল সৌহার্দ্যের। মুখের বাঁ পাশে হাত রেখে বলল, তোরা কি ডাকাত নাকি রে? একসাথে আমাদের দুই ভাইয়ের কাছ থেকে 45,000 টাকা ঝেপে দিবি? এই টাকা কি গাছে ধরে নাকি? 2,000 দিচ্ছি, ভাগ বাটোয়ারা করে দিস। তেতে উঠল রুয়েল। বলল, এইসব বলতে তোর লজ্জা করে না? বিদেশে হাইফাই চাকরি করিস, মাস শেষে ডলার কামাস, আর এখানে এসে ছেঁচড়ামি করিস। মাত্র 20,000 তো চেয়েছে তোর ছোট বোনেরা, টাকার তো তোদের অভাব নেই। নিজেরা ছ্যাঁচড়ামি করে আমাকে ছ্যাঁচড়া বানাচ্ছ? শেম অন ইউ। শ্রাবণ কিছু একটা ভেবে নিয়ে বলল, আমার বাসর ঘর প্লাস আমার বউকে সাজানোর পুরো আইডিয়াই আমার। পুরো শপিং মল, ফুলের দোকান খুঁজে খুঁজে সব কিছু আমি এনে দিয়েছি তোদের। বাইরে থেকে লোক আনিয়ে সব করালে হাইস্ট 10,000 টাকা খরচ হতো, এর বেশি কিন্তু নয়। তবুও তোরা আমার ভাই আর বোন, তাই 15,000 দিতে রাজি আছি আমি। এর থেকে একটা টাকাও আমি বেশি দিব না। এবার বাকিটা তোদের মর্জি, ভেবে দেখ। তাদের সামনে থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো সকলে। আলোচনা চলল কি করবে। নিবিড় ফিসফিস করে বলল, শ্রাবণ যা ঘাটতেরা, আমি তো ভেবেছিলাম একটা টাকাও ওর থেকে আদায় করতে পারবো না। তারপরেও 15তে রাজি হয়েছে, এটাই হাতে চাঁদ পাওয়ার মতো, তাই চুপচাপ মেনে নি। নিবিড়ের কথায় সম্মতি জানালো সকলে। পুনরায় এসে দাঁড়ালো তাদের সম্মুখে। রূপা বলল, ওকে, তোমাদের কথায় রাজি আমরা। নগদ 15,000 টাকাই দাও। বলেই হাত বাড়ালো। মুচকি হেসে পাঞ্জাবির পকেট হতে চকচকে একটা 1,000 টাকার বান্ডেল বের করে দিল শ্রাবণ।
সকলেই আবারও আনন্দে চিৎকার দিয়ে উঠল। সৌহার্দ্য কাঁচুমাচু মুখ করে বলল, আমার থেকেও 5,000 কম রাখলে হয় না? অবন্তী বলল, শ্রাবণ ভাইয়ের মতো যুক্তি দেখা, তারপর ভেবে দেখব। কি যুক্তি দেখাবে ভাবতে লাগলো সৌহার্দ্য, কিন্তু খুঁজে পেল না কিছুই। বাধ্য হয়ে পকেট হতে সেও বের করলো একটা বান্ডেল। রুয়েল গুনল টাকাটা, কিন্তু এখানে 20,000-এর বদলে আছে 14,000। রেগে গেল তারা, প্রতিবাদ করে বলল, এটা কিন্তু ঠিক নয় সৌহার্দ্য, বাকি 6,000 দে বলছি। আমার কাছে এটাই ছিল, এর বেশি কিছু নেই। বাকিটা না হয় কাল দিব। নিবিড় ঘোর প্রতিবাদ করে বলল, হুম, বাকির নাম ফাঁকি, টাকা ছাড়াও বসর ঘরের চৌকাট মারানো নিষেধ। সকলের মুখ গুরুগম্ভীর। সৌহার্দ্য অসহায় মুখ করে বড় ভাইয়ের পানে তাকালো। বাচ্চাদের মতো পাঞ্জাবির হাতা টেনে বলল, ভাইয়া দিয়ে দাও না। বিরক্তির সহিত তার পানে তাকায় শ্রাবণ। সৌহার্দ্য ফের বলে, প্রমিস শোধ করে দিব। ভাইয়ের অসহায় মুখ দেখে না করতে পারে না শ্রাবণ। এমন ঝামেলায় পড়তে হবে ভেবে আগেই সে নিজের কাছে ভালো পরিমাণের ক্যাশ রেখে দিয়েছিল, তাই চুপচাপ দিয়ে দেয় তাদের টাকাটা। টাকাকে দিল তা নিয়ে হলো না কারো মধ্যে কোনো মাথা ব্যথা। টাকা নিয়ে দুই ভাইকে অভিনন্দন জানিয়ে প্রস্থান করলো সকলে। বাহিরের সমস্ত হইচই কর্ণগ্রোচর হলো অনুভার। লজ্জায় পুরো দেহ তার কাঁপছে, ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলে চলছে। এসি চলার পরেও হাত পা ঘেমে নিয়ে একাকার। তাদের হই হল্লোর বন্ধ, তার মানে শ্রাবণ আসছে। ঘরে প্রবেশ করলো সৌহার্দ্য। দরজা আটকে দিয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে এগিয়ে গিয়ে ধপাস করে বসে পড়ল বিছানায় নববধূর সম্মুখে। দুই হাত দিয়ে ঘোমটা সরিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, মাশাআল্লাহ, অপূর্ব। লজ্জায় কুকড়ে গেল প্রান্তি। তার থুতনি ধরে মুখ উঁচু করল সৌহার্দ্য। ললাটে গভীর চুম্বন আঁকল। চোখ বন্ধ করে নিল মেয়েটি। খামচে ধরল স্বামীর পাঞ্জাবি। সৌহার্দ্য হাসল, ফিসফিস করে বলল, প্রান্তি লজ্জা পেতেও জানে? কই, জানতাম না তো। লজ্জার পরিমাণ বৃদ্ধি পেল প্রান্তির। দুষ্টু হাসল সৌহার্দ্য, বলল, লজ্জাবতীকে নির্লজ্জবতী করার ক্লাস শুরু করব। কথার অর্থ তার বুঝতেই এবারও চুপ রইল প্রান্তি। নীরবতায় যেন সম্মতির লক্ষণ। সৌহার্দ্য হাসল, সঙ্গে আনা উপহারটা স্ত্রীর হাতে দিয়ে আবারও চুম্বন আঁকল অধরে। এদিকে ঘড়ির কাঁটা এক ঘর হতে আরেক ঘরে স্থির হলো। 12:30 প্রায় বেজে গেছে, অথচ এখনও ঘরে প্রবেশ করেনি শ্রাবণ। চিন্তিত হলো অনুভা। এতক্ষণে তো তার এসে পড়ার কথা, তাহলে কোথায় গেল শ্রাবণ? ধীরে ধীরে সময় অতিবাহিত হলো বেশ কিছুটা। মোবাইল হাতে নিল অনুভা। অন করতে দৃষ্টিগোচর হলো শ্রাবণ দিয়ে সেভ করা নাম্বারটি থেকে গুনে গুনে 11টি মিক্সড কল। শঙ্কিত হয়ে উঠল তার মন। মোবাইল সাইলেন্ট থাকায় টের পায়নি কিছুই। কম্পিত হাতে দ্রুত কল লাগালো নাম্বারটিতে। রিসিভও হলো সঙ্গে সঙ্গে। যেন চাতক পাখির ন্যায় তার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। তাকে কিছু বলতে না দিয়ে সুগভীর কণ্ঠে শ্রাবণ বলে উঠল, ঘর থেকে বের হয়ে হাতের ডানে হাঁটলেই সিঁড়ি পেয়ে যাবে, সিঁড়ি বেয়ে ছাদে চলে এসো। এর বেশি একটা বাক্য খরচ করলো না শ্রাবণ, কেটে দিল কল। বড়ই আশ্চর্য হলো অনুভা। এত রাতে ঘরে না এসে তাকে ছাদে কেন ডাকলো ছেলেটি? মাথা হেঁটে দুপাট্টা খুলে বিছানায় রেখে দিল অনুভা। পরনের অমায়িক কাজ করা শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে বের হলো ঘর থেকে। নুপুরের রিনিঝিনিতে মুখরিত হয়ে উঠল চারিপাশ। ভয়ে লজ্জায় কেঁপে উঠল অনুভার মন। হঠাৎ কেউ দেখে ফেললে কি মনে করবে? হাঁটার গতি কমিয়ে দিয়ে ধীরে ধীরে পা ফেলতে লাগলো সম্মুখ পথে। তবুও নুপুরের শব্দ হচ্ছে। সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো অনুভা। চারিপাশে চোখ বুলিয়ে অবশেষে দেখা মিলল শখের পুরুষের। রেলিংয়ে হেলান দিয়ে আকাশ পানে মনোযোগী দৃষ্টিতে চেয়ে আছে। স্ত্রীর উপস্থিতি টের পেতেই সম্মোহনী স্বরে বলল, দরজাটা লাগিয়ে দিয়ে এসো। তাই করলো অনুভা। আটকে দিল ছাদের দরজা। ছোট ছোট কদমে এগিয়ে এসে সেও রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো পাশে। মিহিস্বরে শুধালো, এত রাতে ছাদে ডাকলে কেন? আকাশ হতে দৃষ্টি সরিয়ে সেই দৃষ্টি স্ত্রীর পানে স্থির করল শ্রাবণ। সোনালি রঙের সুতোর বোনা চোখ ধাঁধানো সুন্দর শাড়িটি যেন সঠিক অঙ্গতেই স্থান পেয়েছে। শাড়িটি তাঁতিপাড়া থেকে মন মতো ডিজাইনে বানিয়ে এনেছিল শ্রাবণ। ইচ্ছে ছিল যেদিন অনুভা নামক মেয়েটিকে সে জীবনে পেয়ে যাবে সেদিন তাকে মনের মতো সাজাবে ফুলে ফুলে ফুলপরি। তাই হয়েছে। নিখুঁতভাবে শাড়িটা পরানো হয়েছে তাকে। শরীরে বিভিন্ন জাতের ফুলের গহনা, মোটা করে কাজল টানা চোখ,
ঠোঁটে লিপ বাম, এর বেশি আর সাজ নেই। চুলগুলো খোপা করা, কিন্তু তার ওপর দিয়ে ছোট ছোট চুলগুলো বাতাসের তালে তালে এলোমেলো হয়ে উঠছে। এক অদৃশ্য ঘোরে আবদ্ধ হয়ে উঠল শ্রাবণ। দৃষ্টিতে জমা হলো তীব্র প্রেমের নেশা। শক্ত করে জড়িয়ে ধরল অনুভার কোমর। কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ ঠোঁটের ভাঁজে আবদ্ধ করে নিল রমণীর তুলতুলে নরম ঠোঁট। এহেন কাণ্ডে বিস্মিত হলো অনুভা। কিছু যেন পূর্বে আজ করতে পারেনি সে। নিস্তেজ হয়ে এলো তার শরীর। বাধা দেওয়ার মতো সমস্ত শক্তি লোপ পেল। পূর্ণিমার চাঁদ হলদে আলোয় আলোকিত হয়ে উঠেছে ধরণী। ছাদের টবে লাগানো কামিনী ফুলের সুবাস ছড়িয়েছে চারিদিকে। তার সাথে পাল্লা দিয়ে বইছে মৃদুমন্দ বাতাস। দূর পথ হতেই কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভাসছে ঝিঝি পোকার গান। প্রেমময় একটি মুহূর্ত। কিছু সময় অতিবাহিত হতেই শ্রাবণ তার ওষ্ঠদ্বয় ছেড়ে দিল। নিতে লাগলো ভারী শ্বাস। অনুভার অবস্থাও এক। লজ্জায় বন্ধ, চোখ মেলতে পারছে না কিছুতেই। এমন একটি কাণ্ড ঘটার পর কি করে সম্মুখে পরশটির চোখে চোখ রাখবে সে? ধীরে ধীরে বাঁধন শক্ত হলো শ্রাবণের। শাড়ি ভেদ করে অনেক আগে উন্মুক্ত উদরে হাত এসে প্রবেশ করেছে। মেয়েটির অস্বাভাবিক হৃদস্পন্দন, উত্তপ্ত শ্বাস প্রশ্বাস খুব ভালো করেই টের পাচ্ছে। কিছু সময় কেটে গেল। একরাশ লজ্জা নিয়েই পিটপিট করে তাকালো অনুভা। ফের দৃষ্টিগোচর হলো সেই মাদকতা মেশানো একজোড়া দৃষ্টিটি প্রকাণ্ড গাঢ় তার উপর। শরীরের ভারসাম্য যেন ক্ষয় হয়ে যাচ্ছে অনুভার। জড়িয়ে ধরল পুরুষটিকে। চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল। বাঁধন শক্ত হয়ে এলো। ফুপিয়ে কান্না করার শব্দ ভেসে এলো শ্রাবণের কর্ণে। অথচ সে কিছুই বলল না, বাধা দিল না। এ কান্না যে দুঃখের নয়, এ কান্না হচ্ছে সুখের। শ্রাবণ বলেছিল, আমি তোমায় সুখের অসুখে ডুবিয়ে রাখবো নোভা। সে বাক্যটি এই মুহূর্তে বারংবার প্রতিধ্বনি হতে লাগলো অনুভার কানে। এই কি তবে সেই সুখ? ভালোবাসার প্রাপ্তি বুঝে এত সুখকর? গলা জড়িয়ে গেল অনুভার। চোখের পানি নাকের পানি একত্রে হয়ে তা লেগে গেল শ্রাবণের পাঞ্জাবিতে। আজ সকল জড়তা একপাশে সরিয়ে দিয়ে জড়ানো কণ্ঠে অনুভা স্বীকার করে বসলো নিজের মনের গহীনে লুকায়িত সেই চিরচিরায়িত সত্য কথাটা। ভালোবাসি শ্রাবণ, অনেক ভালোবাসি তোমায়। শ্রাবণ হাসল, যে হাসির কোনো শব্দ নেই। এই হাসি প্রাপ্তির হাসি। তার মনটা নড়ে উঠল। পুরুষালী কঠোর চোখ দিয়েও হলো দুফোঁটা বর্ষণ, যা দৃষ্টির অলক্ষ্যে থেকে গেল সুখী রমণীর। মাথায় আলতো চুমু খেয়ে তাকে সপাত করে পাজা কোলায় তুলে নিল শ্রাবণ। ফিসফিসানো গাঢ় স্বরে প্রয়োগ করল সুগভীর বাক্য। আধারিয়া রজনীর আধার সরিয়ে আলোকিত করা ওই চন্দ্রের চেয়েও সুন্দর আমার নোভা। কামিনী ফুলের গন্ধের চেয়েও মোহনীয় আমার নোভার দুটো ঠোঁট। শ্রাবণ নামক পুরুষটির উপর শুধু নিহিত হোক নোভার সকল সুখ। লজ্জায় কুকড়ে গেল অনুভা। প্রিয়তমের পাঞ্জাবি খামচে ধরে প্রশস্ত বক্ষে মুখ গুজল, কিন্তু ঘোর কাটল না শ্রাবণের। তাকে কোলে নিয়ে নিচের দিকে যেতে যেতে ফিসফিসিয়ে আবদার করল, আজকে পুরোপুরিভাবে আমার হবে মেঘফুল। শত জড়তা লজ্জার দেয়াল ভেঙে চুরে দিয়ে আমার হবে। তোমার পবিত্র দেহে আমার ভালোবাসার স্পর্শ আঁকতে দিবে। এত সুমধুর আবদার নাকচ করতে পারল না অনুভা। সেও চায় পুরোপুরিভাবে শ্রাবণের হতে। লাজুক স্বরে ছোট্ট করে উত্তর দিল, আজকের দিনটি শুরু হলো হাজারটা অনিয়ম দিয়ে। শ্রাবণ সৌহার্দ্য কেউই আজ সকাল সকাল হাঁটতে বের হলো না। খোলা আকাশের নিচে বসে তাদের চা খাওয়া হলো না। এখনও গভীর ঘুমে আচ্ছন্ন তারা। গোসল ছেড়ে এসে বাসি ফুলগুলো পরিষ্কার করার কাজে লেগে পড়ল অনুভা। ভেজা চুল দিয়ে গড়িয়ে পড়ছে পানি, যার দরুন কোমরের কাছে শাড়ির অংশটা ভিজে লেপটে গেছে শরীরের সঙ্গে। ঘরদোর পরিষ্কার করে ময়লাগুলো একপাশে রেখে দিয়ে আয়নার সম্মুখে গিয়ে দাঁড়ালো সে। নিজের পানি নিজে তাকাতেই যেন লজ্জাবোধ হচ্ছে মেয়েটার। গতকাল রাতের কথা মনে পড়তেই বারবার কেঁপে উঠছে সর্বাঙ্গ। নিচে যেতে ভীষণ লজ্জা লাগছে। ভেজা চুলগুলো দেখে কি মনে করবে সকলে? সকাল হয়ে গেছে অনেক আগে। এতক্ষণ ধরে ঘরে বসে থাকাটাই বা কেমন দেখায়? লজ্জা ঠেলে অপর পাশে তাকালো অনুভব। ড্রেসিং টেবিলের ওপর পেয়েও গেল হেয়ার ড্রায়ার। তাই আর বিলম্ব না করে সুইচ অন করে চুল শুকাতে ব্যস্ত হয়ে পড়ল। তখনই শব্দ হলো ওয়াশরুমের দরজার। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল বিছানা ফাঁকা। তার মানে শ্রাবণ উঠে গেছে। সময় নিয়ে চুল শুকিয়ে বিছানা গোছাতে চলে গেল অনুভব। কাবাট খুলে নতুন বিছানার চাদর বের করে তা বিছাতে লাগলো। ওয়াশরুমের দরজা খুলে তখনই বেরিয়ে এলো শ্রাবণ। তোয়ালে দিয়ে ভেজা মাথা মুছতে মুছতে তাকালো স্থির পানে। বারান্দায় আধ ভেজা তোয়ালে মেলে দিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরল স্ত্রীকে। অনুভা চমকালো। তার কাঁধে থুতনি ঘষে আহ্লাদি সুরে প্রশ্ন করল,
স্বামীর ছোঁয়া পেতে না পেতে দেখছি তোমার সৌন্দর্য বেড়ে গেছে নোভা। আমারটা কেন বাড়লো না? আমিও তো এই প্রথম বউকে আদর করলাম। হতভম্ব হয়ে গেল অনুভা। কনুই দিয়ে গুঁতো মারল তার পেটে। খানিকটা ব্যথা পেল শ্রাবণ। তাকে ছেড়ে পেটে হাত দিয়ে বসে পড়ল। রাগত স্বরে অনুভা বলে উঠল, তুমি সত্যি একটা অসভ্য, মুখে যা আসে তাই বলে দেবে। আজব, আমি একটা লয়াল ছেলে, মনে যা আসবে তাই তো বউয়ের সামনে প্রকাশ করব, তাই না? সরো এখান থেকে, বিছানা গোছাতে দাও। না সরলে কি করবে তুমি? রাগ তরতর করে বৃদ্ধি পেল অনুভার। বালিশটা শ্রাবণের দিকে ছুঁড়ে মেরে মাথায় ঘুমটা টেনে হাঁটা ধরল দরজার দিকে। বলল, নিজে গুছিয়ে নাও, সবটা সুন্দর করে গোছাবে বলে দিলাম। আলগোছে হাসল শ্রাবণ। ততক্ষণে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেছে অনুভা। সোফায় বসে চা খাচ্ছেন, যা ননদের সঙ্গে গল্প করছেন শান্তা। বড় পুত্রবধূকে দেখতেই প্রসন্ন হেসে শুধালেন, ঘুম ভেঙেছে? এহেন প্রশ্নে সকলের সামনে খানিকটা লজ্জা পেল অনুভা। ওপর নিচ মাথা নাড়ালো। শান্তা পুনরায় বললেন, শ্রাবণ উঠেছে? উঠলে টেবিলে নাস্তা বেড়ে রাখা আছে, ওগুলো নিয়ে ঘরে চলে যাও, দুজন একসঙ্গে গিয়ে খেয়ে নাও। আহত দৃষ্টিতে শাশুড়ির পানে তাকালো অনুভা। এই তো ছেলেটার লাগামহীন কথায় বিরক্ত হয়ে সে নিচে চলে এসেছিল। এখন কিনা আবার তার কাছেই যেতে হবে? দূর দূর, তার করুণ চাহনি তার দৃষ্টিগোচর হলো না শান্তার। তিনি তো গল্প করতে মনোযোগী হয়ে উঠলেন। তাই বাধ্য হয়ে খাবার নিয়ে পুনরায় ঘরে চলে গেল অনুভা। কিছুক্ষণ বাদে নিচে নেমে এলো প্রান্তি এবং সৌহার্দ্য। তারাও একই সঙ্গে নাস্তা করে নিল। আর্থিকা এবং ফায়াজ একই ইউনিভার্সিটি এবং একই ব্যাচের স্টুডেন্ট। যদিও তাদের ডিপার্টমেন্ট ছিল সম্পূর্ণ আলাদা, তবুও প্রথমে এই মেয়েটি ফায়াজের নজরে পড়েছিল নবীন বরণের দিন। তখন তারা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। ক্যাম্পাসে আগমন ঘটেছে নতুন শিক্ষার্থীদের। নতুনদের ফুল দিয়ে ক্যাম্পাসে স্বাগত জানানোর দায়িত্ব এসে পড়েছিল তাদের উপর। বন্ধুদের বিভিন্ন কথাবার্তার উদ্বেগপূর্ণ শক্তি সেদিন বের করে এনেছিল আর্থিকার প্রাণোজ্জ্বল হাসি খুশি রূপটা। এই রূপেই তখন মুগ্ধ হয়েছিল সদ্য যৌবন অতিবাহিত করতে থাকা যুবকটি। সেদিন পুরোটা সময় মেয়েটি পানে নিষ্ফল দৃষ্টিতে তাকিয়েছিল। তার এই প্রেমে পড়ার কাহিনীটা একসময় বন্ধুদের নজর এড়ায় না। তখন সবাই তাকে চেপে ধরে। সবার জোড়াজুড়িতেই নিজের মনের গহীনে হুট করে আগমন ঘটা এক রমণীর প্রতি প্রেমের কথা তাদের জানিয়ে দেয় ফায়াজ। তারপর বন্ধু মহলে যেন এটাই হয়ে ওঠে অতীব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। সবার কথা এবং ভরসায় ধীরে ধীরে সে ভাব জমায় আর্থিকার সাথে। শুরু হয় দুজনার বন্ধুত্ব। কিন্তু ফায়াজ আর বলতে পারে না নিজের মনের কথা, বলতে পারে না এই বন্ধুত্বের পিঠে লুকিয়ে থাকা অনুভূতিগুলোর কথা। এভাবে শেষ হয় ভার্সিটির লাইফ। কয়েক মাস বাদে হুট করে একজন বন্ধুর থেকে ফায়াজ শুনতে পারে যে আর্থিকার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তখন কি কষ্টটাই না পেয়েছিল ছেলেটা। মধ্যরাতে দ্রুত গতিতে বাইক চালিয়ে হাজির হলো প্রিয়তমার বাড়ির সম্মুখে। একের পর এক কল দিয়ে ভঙ্গ করলো আর্থিকার আরামদায়ক ঘুম। মোবাইল সাইলেন্ট করা না থাকায় ঘুম থেকে জেগে উঠল আর্থিকা। কল রিসিভ করে কানে ধরতে শুনতে পেল করুণ কণ্ঠস্বর। অর্থিকা। ঘুমের রেশ বিলীন হয় আর্থিকার। আশ্চর্য হয়ে শুধায়, ফায়াজ, নিচে আসবে অর্থিকা? নিচে আসবো মানে? এসো না, আমি দাঁড়িয়ে আছি নিচে, প্লিজ একটিবার এসো। দৌড়ে বারান্দায় চলে আসে আর্থিকা। তার বারান্দা থেকে রাস্তাটা খুব ভালো করে দেখা যায়, তাই ফায়াজকে দৃষ্টিগোচর হতে আর বেশি সময় লাগে না আর্থিকার। শুধায়, এত রাতে তুমি এখানে হঠাৎ? পাগল টাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পাগলই হয়ে গেছি, তুমি নিচে এসো। বললেই তো আর এত রাতে নিচে আসা যায় না ফায়াজ। দরজা ভেতর থেকে লক করা, চাবি বাবা মায়ের কাছে, তাদের দরজা তো লক করা। কি বলবে ফোনে বললেই তো হতো, অযথা মাঝরাতে আসার কি প্রয়োজন তাই তো বুঝলাম না। অযথা নয় অর্থিকা, আমার অনেক কিছু বলার আছে তোমায়, যা ফোনে বলা সম্ভব নয়। বাড়িতে যাও, বেশি গুরুত্বপূর্ণ হলে কাল না হয় দেখা করো। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে অর্থিকা, কাল বলা যাবে না, যা বলার আজই বলতে হবে। বিয়ের এখনো মাসখানেক দেরি আছে ফায়াজ, পাগলামো বাদ দিয়ে বাড়ি যাও। সেদিনের মতো শান্ত হয়ে ঠিকই বাড়ি ফিরে গিয়েছিল ফায়াজ, কিন্তু কেউ আর রাতে ঠিকমতো ঘুমাতে পারল না। তার পরের দিন বিকালে দুজন দেখা করলো একটি ক্যাফেটেরিয়ায়। সম্মুখে বসে আর্থিকা প্রশ্ন ছুটেছিল, কি এমন গুরুত্বপূর্ণ কথা যে অত রাতে বাড়ির সামনে আসতে হলো তোমায়? নাও এখন বলা শুরু করো। কোনো ধরনের হেয়ালি ছাড়াই টেবিলের ওপর রাখা আর্থিকার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল ফায়াজ। উত্তেজিত স্বরে বলে উঠল, আমি তোমায় ভালোবাসি অর্থিকা, খুব খুব ভালোবাসি। তোমাকে অন্যের হয়ে যাওয়াটা নিজ চোখে দেখতে পারবো না আমি।
আমার যে খুব কষ্ট হবে অর্থিকা, আমি কষ্ট সহ্য করতে পারি না। দেখা গেল এত বড় কষ্টে আমি মরেই গেলাম, তখন কি হবে? প্লিজ অর্থিকা, বিয়েটা ভেঙে দাও। তুমি বিয়েটা ভেঙে দিলেই আমি আমার মা বাবাকে নিয়ে তোমার জন্য বিয়ের প্রপোজাল পাঠাবো। কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেল আর্থিকা। এমন কিছু শোনার জন্য যেন সে মোটেও প্রস্তুত ছিল না। মেয়েদের নাকি এক অদৃশ্য ক্ষমতা আছে। কেউ তাদের লুকিয়ে লুকিয়ে পছন্দ করলেও তারা তা বুঝে ফেলে। কিন্তু ফায়াজ নামক পুরুষটির সঙ্গে এত বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরেও কিছুই বুঝতে পারল না আর্থিকা। কারণ বোঝার মতো এমন কোনো কাজই তো ফায়াজ করেনি। সে ভেবেছিল লেখাপড়া শেষে একটা চাকরি জুটিয়েই সবটা জানিয়ে দেবে আর্থিকাকে। আর্থিকা তার ডাকে সাড়া না দিলে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। তখন তো আর মেয়েটা না করতে পারবে না। কিন্তু সব যেন এক নিমিষে এলোমেলো হয়ে গেল। নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আর্থিকা। প্রশ্ন করল, কবে থেকে তোমার মনে এসব চলছে? মনে এসব চলছে মানে? না মানে কবে থেকে ভালোবাসো? আমাদের বন্ধুত্ব শুরু হওয়ার আগ থেকে। তাহলে এতদিন বলনি কেন? দৃষ্টি নত করে নেয় ফায়াজ, বলে, বেশ কয়েকবার বলতে চেয়েও বলতে পারিনি। কেন? ভয়ে, যদি তুমি আমায় অ্যাকসেপ্ট না করো তাই। তার ছেলে হাসলো আর্থিকা। ফের প্রশ্ন করল, তাহলে এখন কেন বলছো? আমি তোমাকে হারাতে চাই না অর্থিকা। এখন যে অ্যাকসেপ্ট করবো শিওর হচ্ছ কি করে? অ্যাকসেপ্ট না করার কোনো কারণ তো আমি দেখছি না। আমি ভালো চাকরি করি, আমার পরিবারও ভালো। শুধু তুমি এই বিয়েটা ভেঙে দাও, বাকি সব আমি ম্যানেজ করে নিব। প্লিজ আমার হয়ে যাও অর্থিকা। দীর্ঘশ্বাস ফেলে আর্থিকা বলে, এ সম্ভব নয় ফায়াজ, তুমি অনেক দেরি করে ফেলেছ। আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন সপ্তাহ 2 আগে। ছেলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাকে আমার মনে ধরেছে, আর আমিও বিয়েতে পুরোপুরি মত জানিয়ে দিয়েছি। ছাপাখানায় বিয়ের কার্ড ছাপাতে চলে গেছে। বিয়ের শপিং অর্ধেকটা শেষ। মাঝপথে এসে এসব আর সম্ভব নয়। শুরু থেকেই স্রেফ তুমি আমার একজন ভালো বন্ধু ছিলে, ব্যাস এতটুকুই। তবে তোমার উচিত ছিল নিজের মনের কথাটা আমাকে জানিয়ে দেয়া। তাহলে তো অন্তত নিজের দিক থেকে তুমি দায় ছাড়া থাকতে পারতে। তোমার দিক থেকে তুমি সব চেষ্টা করেছো, এই কথাটাও তো বলতে পারতে, কিন্তু তুমি তা করনি। এখন মাঝপথে এসে ভালোবাসি তোমায় বিয়ে ভেঙে দাও বললেই তো হয় না ফায়াজ। মানছি আমি ভুল করেছি, কিন্তু এখন তো বললাম, এখন তো তোমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি, তবে হবে। এমন একটা জায়গা থেকে ফিরে আসা সম্ভব নয় ফায়াজ। তাছাড়া সকল ভুলের সমাধান হয় না। তোমার ভালোবাসায় সারাতে আমার পক্ষে সম্ভব নয়। ভেবেছিলাম বিয়ের প্রথম কার্ডটা আমি তোমায় দিব, কিন্তু দেয়ার হলো না। এতে তোমার কষ্ট আরও বাড়বে। একতরফা ভালোবাসা ভুলে গিয়ে নিজের জীবন গুছিয়ে নিও। আশা করি ভালো একজন মানুষ তোমার জীবনে আসবে। আল্লাহ হাফেজ। এতটুকু বলেই বিদায় নিয়েছিল আর্থিকা। এরপর আর কারোর সঙ্গে কারো দেখা হলো না। বাড়িতে শুরু হলো ফায়াজের পাগলামি। আর্থিকার বিয়ে হতেও আর মাসখানেক সময় লাগলো না। দিন 15 বাদেই হয়ে গেল বিয়ে। সেদিন নিজেকে ঘরবন্দি করেছিল ছেলেটা। বেশ কয়েকবার শেষ করে দিতে চেয়েছিল নিজেকে। পুরুষ মানুষ শক্ত হৃদয়ের হয়, কিন্তু তার হৃদয়টা যেন ছিল দুর্বল। পরিবারের একমাত্র সন্তান হওয়ায় বাবা মার চিন্তিত হয় তাকে নিয়ে। বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হন, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। এভাবেই বছর গড়ায়। মায়ের হাহাকার এবং চোখের পানিতে একসময় সকল দুঃখ কষ্টের অবসান ঘটে ছেলেটার। যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে চাকরি বাকরিতে মনোনিবেশ করে। যদিও তার বাবার ছিল অঢেল সম্পত্তি, ঢাকা শহরের মতো একটি জায়গায় নিজস্ব দালান। তার কয়েকটি পরেই মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করে নেয় ফায়াজ। কিন্তু বৈবাহিক জীবনে দেখা মেলে না শান্তির। ফায়াজ নিজেকে যথেষ্ট বদল করে স্ত্রীর প্রাপ্যটা তাকে দিতে চেয়েছিল। চেষ্টা করেছিল স্ত্রীকে ভালোবাসার, কিন্তু মেয়েটি যেন দাম্ভিক স্বভাবের ছিল। সংসারে প্রবেশের মাস 2 মধ্যেই পুরো সংসারটা নিজের আয়ত্তে আনতে চাইল, যার দরুন শুরু হলো মা স্ত্রীর বিভেদ। এতে একসময় অতিষ্ঠ হয়ে উঠল ফায়াজ। ঘা সরানোর জন্য একজনকে জীবনে এনে ঘা যেন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছিল। একসময় মেয়েটি তো বলেই বসে, তোমার কাছে 2টো অপশান আছে ফায়াজ, হয় তোমার বাবা মাকে বেছে নিবে, নয়তো আমাকে। তোমার বাবা মায়ের সঙ্গে এক ছাদের তলায় আমি আর থাকতে রাজি নই। আমার আলাদা সংসার চাই। ফায়াজ স্ত্রীকে বোঝানোর অনেক চেষ্টা করলো, কিন্তু মেয়েটি বুঝল না। ভয় দেখালো ডিভোর্সের, সাথে শ্বশুর শাশুড়ির হুমকি ধামকি তো আছেই।
এসব কিছু আর নিতে পারল না সে, আর না পারলো তার বাবা মাকে ছাড়তে। তার ওই কঠিন বিপদের সময় তো এই বাবা মাই পাশে ছিল। এই মেয়েকেও মূলত সে বিয়ে করেছিল মায়ের জেদের কারণে। বিভিন্ন বোঝ দিয়েও যখন কাজ হলো না, তখন ডিভোর্সই বেছে নিল ফায়াজ। যে সম্পর্কে মানসিক শান্তি নেই, সেই সম্পর্ক না থাকাই শ্রেয়। সময়টা গোধূলি বিকেলের। ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছে ফায়াজ এবং আর্থিকা। অফিসে একটা মিটিং ছিল, কিন্তু মিটিং ক্যান্সেল হওয়ায় দুপুরের দিকেই ছুটি পেয়ে যায় আর্থিকা। তাই আসরের নামাজ আদায় করে আছে ছাদে এসেছিল কাপড় নিতে। আর তখনই দেখা হয়ে গেল ফায়াজের সাথে। সেও যেন ছেলেটিকে উপেক্ষা করে চলে যেতে পারল না আর্থিকা। কিছুক্ষণ নীরবতার পর ফায়াজ নিজেই বলে উঠল, সব কিছু কি নতুন করে আবার শুরু করা যেত না অর্থিকা? আর্থিকা হেসে উত্তর দিল, নতুন করেই তো শুরু করেছি। এই শুরুর কথা বলছি না আমি। তাহলে? আমি তোমায় এখনও সেই আগের মতন ভালোবাসি। তখন তোমায় পাইনি, কিন্তু এখন তো আর কোনো বাধা নেই আমাদের মধ্যে। বিয়ে করবে আমায়? তোমার ছেলেকে নিয়ে আমার কোনো আপত্তি নেই। ও তো তোমারই অংশ। বাবার সকল দায়িত্ব ভালোবাসা দিয়ে ওকে বড় করব। এ হয় না ফায়াজ। কেন হয় না? কতই তো হচ্ছে। আমার পক্ষে নতুন করে সংসার বাঁধা সম্ভব নয়। আমার পুরো জগৎ জুড়ে শুধু তন্ময়। ও ব্যতীত অন্য পুরুষের ঘ্রাণ আমি চাই না। চাই না কারো ভালোবাসা। ইহকালে আমি যেমন তন্ময়ের ছিলাম, তেমন পরকালেও ওর হয়েই থাকতে চাই। দুনিয়াতে নতুন করে কারোর সঙ্গে ঘর বাঁধলে কি এটা সম্ভব? অর্থিকা। ছেলেটির কণ্ঠস্বর করুণ শোনালো। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে আর্থিকা বলল, কিচ্ছু করার নেই ফায়াজ। এতটুকু স্বার্থপর তো হতেই হয় বলো। তন্ময় স্বামী হিসেবে চমৎকার একজন পুরুষ। সবাই প্রেমিক হতে পারলেও সবাই কিন্তু স্বামী হতে পারে না ফায়াজ। আমি তার মায়া, সম্মান, আগলে রাখা ভালোবাসা এবং ব্যক্তিত্বের সৌন্দর্যের ওপর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছি। এই বাঁধন থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে মৃত্যু। আমার মৃত্যু কবে হবে তা একমাত্র রবই জানেন। তাই এই ব্যাপারে আর কখনো কিচ্ছু বলো না। তোমার পুরোটা জীবন পড়ে আছে। নতুন করে কাউকে জীবনে জড়িয়ে সুখের সংসার করো। বলেই ছাদ থেকে নিচে নেমে যাওয়ার জন্য উদ্যত হলো আর্থিকা। ফায়াজ পিছু থেকে বলে ওঠে, তুমি আমার অনুভূতি নিয়ে একবারও ভাবলে না অর্থিকা? আমার অপরাধটা কোথায়? কেন আমি বঞ্চিত হলাম তোমার ভালোবাসা থেকে? আর্থিকা পথিমধ্যে থেমে গেল। পিছু ঘুরে চমৎকার হেসে বলল, সময় কারোর জন্য থেমে থাকে না। তোমার ভুল ছিল তুমি সময়ের কাজ সময় করতে পারোনি। তোমার ভুল ছিল তুমি সঠিক সময় নিজের অনুভূতির কথা জানাতে পারোনি। সব ভুল তোমার এসব খামখেয়ালিপনার, যা চাইলেই তুমি আর শোধরাতে পারবে না। আর এক মুহূর্ত দাঁড়ালো না আর্থিকা। চলে গেল নিচে। আর সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল একজন হেরে যাওয়া পুরুষ, প্রেয়সীকে না পাওয়ার ব্যর্থ প্রেমিক।